চামচের বাড়ি চলতেছে। মাংসের টুকরা ওঠেই না, খালি লাউ ওঠে। চিনি না ভাই, এখন আর চেনার দরকার নেই আমার কাউকে। এ কি ব্যাপার, এখানে একটু পর পরে কারা পার হয়? দূর থেকে সবুজ শ্যামলিমায় ভরা এই চরটি দেখতে দারুণ লাগছে। বিশেষ করে বর্ষা আসলে এই সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। কিন্তু ওই সবুজের মাঝে যেই চরটি দেখছেন, সেখানকার জীবন সম্পর্কে আমাদের খুব বেশি ধারণা নেই। দেখতে যতটা সুন্দর, ঠিক ওই সবুজের মাঝ দিয়ে যখন হাঁটবেন, দেখবেন এই চরটি ততটাই কর্কশ। জীবন এখানে অনেক কঠিন, তারপরেও জীবন চলছে পদ্মা যমুনার চরের মানুষদের। আমন্ত্রণ সবাইকে চর কুশাহাটা থেকে। আমরা দুপুরে রান্না করে অপেক্ষা করছিলাম আমাদের অতিথিদের জন্য। তারা চলে এসছেন রাজবাড়ি থেকে। এবার দুপুরের খাওয়া দাওয়ার পালা। আমি মাখা দিচ্ছি। সকাল সকাল বৃষ্টি ছিল, মেঘ ছিল, তবে এখন মেঘ কেটে গেছে। ভয়ঙ্কর গরম পড়েছে, রোদ উঠেছে। এর মধ্যে আমরা একটি ছোট্ট খালে এসে আশ্রয় নিয়েছি, আর চলছে সর্দারের চামচের বাড়ি। মাংসের টুকরা ওঠেই না, খালি লাউ ওঠে। আমারটা বুঝছি। হ্যাঁ হ্যাঁ, আমারটা বুঝছি, বুঝছে। দেখ, আমি আর কাউকে চিনি না ভাই, এখন আর চেনার দরকার নেই আমার কাউকে। খাই নিলাম দেখে, আমি বুঝতেছি না মাছ না মাংস। ও তা মাছ মনে করে খাও, তোমার তো আবার মাছ পছন্দ। মাছ মনে করেই খাবো আমারও খুব মাছ পছন্দ। খালে বসে দেখছি আকাশের পরিস্থিতি ধীরে ধীরে একটু পাল্টে যাচ্ছে। সম্ভবত বড় বৃষ্টি আসবে বিকেলের দিকে। একটা ভালো বড় সড়ো কোপ আসতেছে বৃষ্টির। তাড়াতাড়ি খেয়ে নেই আমরা। এই ডাল কি আমরা রাত্রে খাবো না? না খাবো। হ্যাঁ, ওই দিয়ে খেয়ে নিন। ঠিক আছে। ওর ভিতরে ডাল নিলে মজা পাবো। চন্দু ভাই, পদ্মা নদীতে আপনি এত মাছ দেখান, আর আমরা মাছ খুঁজে পেলাম না পুরো একদিনে। আমাদের এই ট্রলারের মাঝি আনোয়ার ভাই, তার কথা কিন্তু ভুলবেন না। তাকে নিয়ে আমাদের এই লম্বা সফরটি বেশ মজার হবে মনে হচ্ছে। এ কি ব্যাপার, এখানে একটু পর পরে কারা পার হয়? হ্যাঁ, বাহ 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 বাহ, সুন্দর। এদিকে বাচ্চারা গোসল করতেছে। চলুক চলুক চলুক। এই চর অঞ্চলের যেদিকে তাকায় আমাদের শৈশব মনে পড়ে। এখানকার শিশুদের যে শৈশব রয়েছে, পড়াশোনা ছাড়া বাকি পুরোটাই আমাদের সেই আদি গ্রামের শৈশব। অদ্ভুত সুন্দর। এই গাছটা আসলে সুবিধার না। এই বাচ্চাদের অনেকেই একেবারেই অক্ষর জ্ঞানহীনভাবে বড় হচ্ছে, যেটি খুবই দুর্ভাগ্যজনক। এই সময় এসে তাদের পড়াশোনার ব্যবস্থাটা নিশ্চিত করা জরুরি। যাই হোক, আমরা ট্রলারে ফিরি, খাওয়া দাওয়ায় ফিরি। আরে আকাশের অবস্থা দেখছি চন্দু ভাই, আবহাওয়া খারাপ হলে মাছ কম পড়ে না? আরো বেশি পড়ে। ওই সাগরের জেলেরাও বলে যে একটু রোলিং না হলে মাছ কম পড়ে। দারুণ সুন্দর, বললাম না যে একদম চোখটা এত আরাম পাচ্ছে। এই যে এই পাশটা তাকাতে সবুজ নীল মেঘ,
পানি ছবি তোলার পরে স্যাচুরেশনটা বাড়ায় না না কিচ্ছু করা লাগতেছে না, অটোমেটিক্যালি হয়ে আছে। হ্যাঁ, ঝড় আসুক কিংবা বৃষ্টি আসুক আমরা আর এক জায়গায় বসে থাকতে পারছি না, আসলে আমাদের ধৈর্য কুলাচ্ছে না। আমরা আশপাশটা ঘুরে দেখব, সে কারণে রওনা দিলাম। আমরা যাব চর গোয়ালন্দ, যেখানে আসলে মূল গোয়ালন্দ এক সময় ছিল, যেগুলো অঞ্চল ভেঙে গেছে পদ্মার ভাঙনে। আমরা রওনা দিলাম, যেতে যেতে দেখছি আশপাশের পরিবেশ, পদ্মা নদীর শাখা উপশাখাগুলো এবং একই সঙ্গে জেলেদের জীবনযাত্রা। এই অঞ্চলে বেশিরভাগ জাল হচ্ছে বলা যায় নিষিদ্ধ জাল, সেই চায়না দুয়ারি, যেটি আসলে এখানকার নয়, সারা দেশের জলজ প্রাণী এবং মাছের বংশ একেবারেই ধ্বংস করে দিচ্ছে। বিষয়গুলো নিয়ে আমাদের আসলে অনেক বেশি কাজ করা উচিত, যেটি করা হচ্ছে না। যাই হোক, আমরা যাচ্ছি চর গোয়ালন্দ এবং সেই চরটি নতুন করে জেগেছে সম্ভবত 1-2 বছর আগে। আমরা গোয়ালন্দ চরে যাচ্ছি, এটাই আসলে মূল গোয়ালন্দ। এটা অনেক বছর আগে নদীতে ভেঙে গেছে। এই এসে ঠেকলাম চর গোয়ালন্দে। এই জায়গাটা তো বেশি সুন্দর। ও খুবই সুন্দর, এটা হচ্ছে চর গোয়ালন্দ। গোয়ালন্দের চরে এসে পৌঁছেছি আমরা, নামবো এখন। 10 মিনিট ধরে চেষ্টা করতেছিলাম। এই চরে শুধু ঘাস আর কাশবন। আমরা লক্ষ্য করছি যে এই দিকের মানে পদ্মা যমুনার যে চরগুলো রয়েছে তার মধ্যে নতুন চরগুলোতে কৃষি শুরু হতে বেশ সময় লাগে এবং এগুলো এক ফসলি জমি। যে চরটি দেখছেন বলছিলাম যেটি নতুন চর এবং গত 1-1.5-2 বছর আগে এখানকার মানুষরা পাশের ভাঙা চর থেকে পার হয়ে এখানে এসছেন, নতুন বসতি করেছেন, সাথে করে শুধু কিছু ভাঙা ঘরবাড়ি আর গবাদি পশু পাখিগুলো নিয়ে এসছেন। এই চরের মানুষের জীবনযাত্রা দেখব, নামবো এখন। এই যোগ টোক নাই তো? না ভাই, যোগ থাকলে আমরা লবণ নিয়ে আসতেছি। এই যোগ টোক ধরেনি তো? পানি উঠতেছে, নতুন পানি উঠতেছে। অদ্ভুত সুন্দর আলো, বিকালের সূর্য। আমার এই অঞ্চল ঘুরতে ঘুরতে বারবারই মনে হচ্ছে যে এখানকার জমিগুলো সম্ভবত পরিপূর্ণভাবে কাজে লাগানো হচ্ছে না। সম্ভবত যেই চেষ্টাটা চলছে উত্তরের চরাঞ্চলগুলোতে, এখানে অনেক বৈরিতা আছে নিঃসন্দেহে, কিন্তু তারপরেও আমার মনে হয় চাষবাসের চেষ্টা করা যায়। এসব ভাবতে ভাবতে হাঁটছিলাম, কিন্তু সামনের ওই কৃষকের সাথে কথা বলে আবার আমার ধারণাটি পাল্টে গেল। কেমন আছেন আপনারা? তাই এবারে ফসল হয়েছে কিরকম? ফসল এবার তো ভালোই হয়েছিল, কোনো দাম তো পেলাম না। দাম পেলেন না মানে কি লাগাইছিলেন? টমেটো। ও টমেটো, আর টমেটো বেশি হয়ে গেছে। পেঁয়াজও দাম পাননি? না। হাই হাই, আমরা কত দাম দিয়ে পেঁয়াজ কিনি, আমরা কত দাম দিয়ে পেঁয়াজ কিনি। বাড়ি 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 কি চর গোয়ালন্দে? আচ্ছা, কেমন আছেন আপনারা? গরু ছাগল কয়টা আপনার? ছাগল আছে কয়েকটা, 8-10টা আছে না? যা আবার 3টে চলে আসছে তো ভয় করলো শিয়ালে খায়। ও শিয়াল যায় তো, এই কারণে শিয়াল আছে না? এই কারণে দিনের বেলাতেও? দিনের বেলায় তো নেই, দিনের বেলা না না, আমরা ছোটবেলায় দেখতাম যে রাতের বেলা অ্যাটাক করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা দল বেঁধে অ্যাটাক করে না? বুঝতে পারছি, এরা ইয়ে করতে পারবে না। স্বাস্থ্য তো খুব সুন্দর।
যাক, দেখি আপনাদের চর একটু ঘুরে আসি, একটু ঘুরে আসি। ওইটা কি মূল পদ্মা? ওটা যমুনা? ওমা, তাহলে তো পাবনা পড়ে গেছে নাকি? না, ওই লঞ্চও কিন্তু সব মানিকগঞ্জ জেলা। এটা কি মানিকগঞ্জ জেলা? আমাদের এই বাড়ি আরিচা কোনটা? এই যে লঞ্চ দেখা যাচ্ছে, এটা ওই ফেরি মনে হয়। ও, বুঝতে পারছি। সবার ঘরে কম বেশি গরু ছাগল আছে না আপনাদের? এবার কি পটল হয়েছিল? পটল নাকি হয়নি? পটল লাগাইছিল পুরো চর জুড়ে। ওই যে পটলের কথা বললা, বড় বড় পটল, ওই এবার হয়নি। ভাই একদম নতুন, এখানে বাদাম আর মাসকালাই ছাড়া কিছু হওয়ার ইচ্ছা মতো হয় না। না, রস নাই। আমরা যে এখানে 120 বিঘা জমিতে ভুট্টা লাগানো হয়েছিল গত, হ্যাঁ আমরা বন্ধু বান্ধবরা হ্যাঁ করছিলাম। আমি 2 বার আসছি এইখান থেকে হাইটে, ওই চরে যে ওই মসজিদের পাশ থেকে একটা ঘর কিনে এনে আমাদের। ভুট্টা কেমন হয়েছিল? ভুট্টা খারাপ হয়নি, ভালোই হয়েছিল, কিন্তু কস্টিং অনেক অনেক চরের মধ্যে যে এই কারণেই প্রজেক্টে লস। এটা কি গাছ? এটা কি হিজল গাছ নাকি? হ্যাঁ, ভাই এটা তো হিজল গাছ মনে হচ্ছে আমার কাছে। বিচ্ছিন্ন এই চরাঞ্চলের মানুষদের দৈনন্দিন খাবারের জন্য যে চাল দরকার সেগুলো তারা নিজেরাই উৎপাদন করেন। যে এক ফসল হয় এসব জমিতে, সেখানে তারা চাষ করেন। আর বাকি যে খাবার রয়েছে তার মধ্যে শাকসবজি সচরাচর তারা বাড়ির চারপাশে করেন অথবা কিনে আনেন, আর মাছ ধরেন নদী থেকে। আসসালামু আলাইকুম। মাছ পাইছেন? 2 হাত দিয়ে উঠে নিয়ে আসছি। এই কি চায়না? চায়না না, এই সাদা মাছ যারে বলে না, দুয়ারি জাল। হ্যাঁ, এর চেয়ে ছোট মাছ একটু ধরতে পারেন না? এর চেয়ে ছোট আর পরে না। এ কি খাওয়া যাবে? কি এ বাইটে খেতে হবে না? এখন সমস্যা হলো যে মাছ তারা ধরেন সেটি চায়না দুয়ারি জাল কিংবা একেবারে চিকন জালে ধরা হয়, যেটি মাছের বংশ ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করছে নদীর প্রাণ বৈচিত্র্য। কি কি মাছ আছে এখানে? এখানে আছে ভাই চাঁদা মাছ, চান্দা মাছ, 20 ট্যাংরা আছে, ট্যাংরা, হ্যাঁ হ্যাঁ, তারপর পুঁটি আছে, পুঁটি আছে, সেপখাই মাছ আছে। সেপখাই? এটা কি সাদা না? ওটা চাঁদা, আর এই যে এটা সেপখাই। এই যে একটা টাকি আছে, ও টাকি। সেপখাই এই যে এটা গলে গেছে। এইটা কি মাছ? এইটা কালো কালো, এইটা কি মাছ? এটা আপনার মাছ, এটাও সেপখাই। নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কিংবা নিষিদ্ধ বাকি যে জালগুলো রয়েছে সেগুলো বন্ধের এক রকমের চেষ্টা চলতে দেখি। আসলে আইন শৃঙ্খলা বাহিনী পুরো নদী চর দাবড়ে বেরিয়ে আসলে কয়টি জাল আটকাবেন? আর পেটের দায়ে যে মানুষগুলো মাছ ধরেন তাদেরকে আসলে না বুঝিয়ে শুধু আইন শৃঙ্খলা কড়াকড়ি প্রয়োগ করে তাদেরকে এই জায়গা থেকে ফেরানো খুব মুশকিল আমার কাছে মনে হয়। কাজেই এর একটা সমাধানে আসা জরুরি। যেভাবে এখানকার পরিবেশ প্রাণবৈচিত্র্য নষ্ট করা হচ্ছে, বিশেষ করে মৎস্য সম্পদের ক্ষেত্রে সেটি ভয়াবহ হুমকির কারণ। এখানে পানি ওঠে না ভাই? কতখানি পানি হয়? আচ্ছা, তখন চলাফেরা কি নৌকায়? গরু টরু থাকে কই তখন? উপরে? বন্যা টন্যা হলে হয় না? না, এই পর্যন্তই পানি। এত গরুর জায়গা হয়? অনেক গরু তো। মানে গরু রাখার জায়গা আছে আর কি। তো বাচ্চারা যায় কই পড়তে? মানে কি? মানে একদমই পড়াশোনা নাই? কেমন কথা? কি করে তাহলে বাচ্চারা? বেকার।
ভাই আমি যে ভিডিওগুলো বলছি প্রতিবার যে এই চরের মানুষের এখন বাসস্থান আর খাবার নিয়ে এত চিন্তা, তাদের শিক্ষা নিয়ে চিন্তা করার সময় নাই। এই কথা মানুষ ভাবলে মনে হয় কেমন কথা থেকে শুনেন। আসলে কেবল বৈষ্ণবেশ্বর থেকে আসছে মানুষের ছিল। ওটা কি ভেঙে গেছে? ব্যাংকে দেখে আপনাদের জমি এখানে উঠিছে সমস্ত বাড়ি ফোন করা নদী থেকে এই পর্যন্ত আসতে প্রায় মিনিট 10 সময় লাগলো। তারপর যে চরের যে গ্রামটি রয়েছে তার শুরুতেই একটি বৈঠকখানার মতো রয়েছে, যেখানে মুরব্বীরা বসে আছেন। আমাদেরকে দেখতেই উষ্ণ অভ্যর্থনা জানালেন, আর আমি সময় না নিয়ে সরাসরি তাদের বললাম যে তারা এই পরিবেশ প্রকৃতি ধ্বংস করছেন দুয়ারি জাল দিয়ে, সেগুলো নিয়ে তাদের নিজেদেরই সচেতন হওয়া প্রয়োজন। না বসেন, আপনারা বসেন। মাছ কত ছোট দেখছেন, এত ছোট মাছ ধরলে পোষাবে? কাকা কেমন আছেন? আল্লাহ ভালো আছে। চিনছেন? হ্যাঁ, আপনি আসছিলেন আগে। আসসালামু আলাইকুম। চিনতে পারছেন? মসজিদের ইমাম সাহেব। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, জলিল ভাই কই? ওপার গেছে। ওপার মানে কি আরিচা? ছিল আরিচা। তাইলে এই চরে পুরো মানে গলা সমান পানি হয় না। না এখানকার শিশুদের পড়াশোনার কি অবস্থা জিজ্ঞেস করতেই এত হতাশাজনক একটি উত্তর পেলাম, যেটি আসলে আমি কল্পনাও করতে পারিনি। ভেবেছিলাম যে আশেপাশে কোনো চরে হয়তো এই বাচ্চারা পড়তে যায়, কোনো স্কুলে হয়তো পড়তে যায়, কিন্তু অবাক করা বিষয় হলো ওই যে বাচ্চাদের দেখছেন তারা কোনো রকম অক্ষর জ্ঞান ছাড়া বড় হচ্ছে। এই বাবা, কি নাম তোমার? আজিম। তুমি? সজীব। তুমি স্কুলে যাও না বাবা? কি স্কুল নাই? আচ্ছা, স্কুল নাই আশেপাশে, কোনো স্কুল নাই ভাইজান। তো এই বাচ্চাদের কি হচ্ছে তাহলে? এই গাড়ি চালাচ্ছে মানে এই যে বাঁশ দিয়ে এক চাকার গাড়ি। এরপর কি করবো, স্কুল নাই, লেখাপড়ি করতে পারছেন, বাড়ি নয় লেখাপড়ি করবো, অসহায়। তো এদের পড়াশোনা হবে না? হবে না, চুলি পরে কেউ নাকলেই হবে। তো কেউ রাখার ব্যবস্থা নাই? না, বাড়ি নাই তো। আর এরা এভাবে বড় হবে পড়াশোনা ছাড়া? এটা কোনো কথা? কি অবস্থা এটা? বাংলাদেশে এরকম জায়গা খুব কম আছে, স্কুল নাই, বুঝতে পারছেন? তা আপনারা কিছু বলেন টলেন না লোকজন আসলে? কিছু বলি না, আপনাকে দোয়ার পর যদি না, এখানে আপনাদের তো স্কুল পাওয়ার, আপনাদের পাও না। স্কুল যদি দেন তাহলে পোলাপান হয়তো মানুষ করা যাবে, তাছাড়া তার উপায় নাই। তুমি স্কুলে গেছো মা? একদম স্কুলেই যায় না এরা। একদম পড়াশোনা ছাড়া। আপনারা পড়াশোনা করছেন? আমরা পড়াশোনা করি নাই। আপনারাও করেননি? আমরা পাকিস্তানের সময় লেখাপড়া করি নাই। করেননি? কি মুশকিলের কথা, স্কুল ছাড়া একটা পুরা বাচ্চারা, এটা কোনো কথা? বুঝছেন? আপনাদের ওইদিকে তো স্কুল আছে, আর কিছু হোক না হোক, তাই না? স্কুল আছে যথেষ্ট। এটা তো নতুন চর, নতুন চর। এখানে কি ফসল হচ্ছে না এখনো? শুনলাম যে টমেটো লাগাইছিলেন, টমেটো হয়েছিল? টমেটো হয়েছিল মনে করেন, কত মার খেয়ে গেছে। যারা লাগাইছে তারা মার খেয়ে গেছে। মানে দাম নাই, ফালাই দিয়েছে। কি করবো, গরু খাইছে, ফালাই দিয়েছে। কি একটা অবস্থা। আর কিছু হয় না এই চরে? আর কিছু হয় না। তিল বনছিল, তিল হয় নাই। তিল হয়নি? না, হয়নি। বাদাম? বাদাম বলে না। বাদাম তো হওয়া উচিত এই চরে। বাদাম বলে না, হবে না এসরে বাদাম বলে না। চাষের ব্যবস্থা খুব একটা ভালো নেই।
মাত্র চর জাগছে না, এটা 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 ইয়ে করতে একটু সময় লাগবে। রাজবাড়ী এবং পাবনার মধ্যকার যে চরগুলো রয়েছে, মানে পদ্মা এবং যমুনার যে চরগুলো, বিশেষ করে বিচ্ছিন্ন চরগুলো ঘুরতে ঘুরতে একবার মন ভালো হচ্ছে, একবার একেবারে হতাশ হয়ে পড়ছি। শিক্ষা নেই, আরও নানা রকমের সংকট রয়েছে, সেগুলো দেখে খারাপ লাগছে। আবার ভালো লাগার দিক বলতে যে এখানে যারা রয়েছেন প্রত্যেকেরই গরু, ছাগল, হাঁস, মুরগি রয়েছে, যেগুলো বলা যায় যে তাদের একমাত্র সম্পদ। এবং বছরের নির্দিষ্ট সময়ে এই গবাদি পশু পাখিগুলোর খাবারের ঘাসও তারা পাচ্ছেন চরের আশেপাশেই। শুধু বর্ষাকাল আসলে খাবার জোগাড় করতে একটু কষ্ট হয় তাদের। উল্টো পাশে আলিচা, এটা তো পুরাটাই উঠায় নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কোন রকম ভেড়া আপনার? কি অবস্থা? এটা বড় জাতের ভেড়া। এটা খাসি কোনটা? এদিকে একটা জিনিস দেখলাম ভাই, ঘর বানানোর কোনো ব্যাকরণ নাই, যে যার যতটুকু হইছে অতটুকু, আমরা যেভাবে বাঁধি, হ্যাঁ, যার যেটুকু আছে সেটুকু দিয়ে যা হয়। ওই যে তাবু পলিথিনের। আরে কি জীবন! এই যে এটা কিন্তু গোয়াল ঘর, কিন্তু এটা সুন্দর লাগতেছে দেখতে, তাই না? একটু গোছায় করা। এই যে এখানে গরু থাকে, তাহলে এখানকার সম্পদ সব হচ্ছে এই গরু, গবাদি। কৃষিও নাই, এদের তো জমি নাই আসলে। এই জমিটা অনাবাদি জমি, না পুরো বালি। কিন্তু এই যে ছাগলের বাচ্চা দেখতেছি, হাঁসের বাচ্চা দেখতেছি। জিজ্ঞেস করলাম যে বাচ্চারা কি করে, বলে গাড়ি চালায়। কি সহজ। ছাগল টাগল পাহারা দিয়ে রাখতো, এখানে নাকি ইয়ে আছে, শিয়াল আছে না? শিয়াল আছে তো, হ্যাঁ। দূরের বিচ্ছিন্ন জনপদ হিসেবে এই মানুষগুলোর খোঁজ আমরা হয়তো রাখি না, কিন্তু এই মানুষগুলোর বিশেষ করে যে পড়াশোনার বিষয়টি রয়েছে, সেই জায়গাটি নিয়ে আমাদের কাজ করা খুব জরুরি। এখন এরা তো স্থায়ী হতে পারবে না, নিজেদের জমি না, আবার মানে ইয়েও আবার নিজেদের জমিও তো না, তাই না? অন্যজনের জন্য বাৎসরিক ভাবে টাকা দেয়, যে বছর। হ্যাঁ, তার মানে তো বড় গাছপালাও লাগানো। আমি একটা জিনিস চিন্তা করি যে মানুষ যদি ঘর বাড়ি সহ গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ সব শুদ্ধ এক চর থেকে আর এক চরে চলে আসতে পারে, সেক্ষেত্রে স্কুল কেন সরে আসতে পারে না? আমার মনে হয় যে বিষয়টি নিয়ে সবারই একটু ভাবা উচিত। আমরাও ভাববো এবং এই অঞ্চলে কোনো কিছু করা যায় কিনা সেটি নিয়ে নিশ্চয়ই আমরাও চেষ্টা করব। যাই হোক, আমরা চর গোয়ালন্দ থেকে ফিরতি পথ ধরলাম। আমরা আবারও চরকুশাহাটায় ফিরবো, রাতে সেদিকেই থাকবো। আপনারা কি পানি আনতে যাচ্ছেন? গোসলও? বাচ্চাদেরকে স্কুলে পাঠান না? স্কুল পাবো কেন? স্কুল নাই। চলো সবাই। বললাম আপনার পায়ের সাথে বাড়ি খালো যেভাবে, গায়ের সাথে লেগে লেগে হাঁটলো। ফিডারও খাওয়ান? বাহ, এই কয়দিন পর বড় হবে, এই আদরের জিনিসকে বেঁচে দিতে হবে। হ্যাঁ, সম্পদ, সম্পদই তো তাদের এটা। জীবন এখানে অনেক কঠিন, তবে
এখানকার নারীদের জীবন আসতে হবে আরো বেশি চ্যালেঞ্জের। একরকম শীতে যে দিনের কাজ, ঘরের কাজ, সব কাজই করতে হয়। সেই সাথে গরু, ছাগল, হাঁস মুরগির খাবার জোগাড় করা, তাদের লালন পালন করার কাজটিও তাদের কাঁধে। আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।